এক মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত। রাজশাহীতে 24 ঘন্টায় 11 জনের প্রাণহানি। সাতক্ষীরায় 187 জনের মধ্যে শনাক্ত 103। মোংলাতেও পরিস্থিতির অবনতি। আমরা শঙ্কিত, কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতে শেষ নাই। একটা পর্যায়ে আমাদের ক্ষমতা শেষ আসবে, হয়তো 1200 বেড হাসপাতাল, এখন 1200 বেডের বেশি তো রোগী ওইভাবে নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের কাছে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো। রিয়ালিটিটা হলো আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ পাচারে এমপি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম এলেও তথ্য জানে না সরকার। গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। দরকার রাজনৈতিক সদিচ্ছার। আগুনের ক্ষতি ঠেকাতে দেশের মেগা প্রকল্পগুলোতে স্থাপিত হচ্ছে ফায়ার স্টেশন। থাকবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। আগামী বছরই শেষ হবে কাজ। 2 মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু। উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীচাপ কম থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সাতক্ষীরায় শনাক্তের হার 55%। মোংলায় 49 জনের নমুনা পরীক্ষায় 30 জনের দেহেই সংক্রমণ মিলেছে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এদিকে সারা দেশে এক মাসের মধ্যে সর্বোচ্চ 44 জন মারা গেছেন। বেড়েছে শনাক্তের হারও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এই হাসপাতালে 8 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে 3 থেকে 4 গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্তের হার 53 থেকে বেড়ে দাঁড়িয়েছে 55%। লকডাউন চললেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতে শেষ নাই। নাটোরে সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। যশোরে করোনা শনাক্তের হার 47%। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন করোনা রোগী। আমরা শঙ্কিত, কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার 25% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। এছাড়া নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আহসানুল করিম, সময় সংবাদ। উপহারের নামমাত্র টিকা নিয়ে চলছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন টিকা ক্রয় কিংবা উৎপাদন করা না গেলে করোনা মোকাবিলা কঠিন হবে। তারা বলছেন দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তা বাস্তবায়ন দরকার। রাশেদ লিমনের রিপোর্ট। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্পমেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই লড়াইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের
বলছে যেটা কো প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা, এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো না। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। 12-13 কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ, তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন 20 লাখ টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে মার্কিনদের তরফ থেকে। এতে করে দেশে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার পালা শেষ হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন, কিন্তু কি পরিমাণ দিবেন সেটা তারা এখনো ডিসাইড করতে পারেন নাই। তো সেটা ন্যাচারালি আমাদের একটা পুশ থাকবে যে আমাদের যাতে আরো বেশি দেন এবং আগে আগে দেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো এবং দেখি কত দেয়। কোভিড পরিস্থিতিতে 2 মাস পর অনলাইনের পাশাপাশি কাউন্টারেও চলছে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের প্রজ্ঞাপনে মঙ্গলবার থেকে এটি কার্যকরের কথা থাকলেও শুক্রবার থেকে কাউন্টারগুলো থেকে শুরু হয় 8 জুনের টিকিট বিক্রি। তবে কাউন্টারের টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, আর তার দায় একে অন্যের কাঁধে চাপাচ্ছেন কর্তৃপক্ষ এবং টিকিট প্রত্যাশীরা। কোভিড বাস্তবতায় গত 24শে মে অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয় ট্রেনে যাত্রী পরিবহন। বাকি অর্ধেক আসনের সবকটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হলেও 1 জুন বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 25% অনলাইনে আর 25% বিক্রি হবে কাউন্টারে, যা কার্যকর হবে 8 জুন মঙ্গলবার থেকে। যদিও কাউন্টারগুলো 4 জুন থেকেই শুরু করে দেয় 8 জুনের টিকিট বিক্রি। তবে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়, যদিও অনেককেই ফিরতে হয়েছে টিকিট না পেয়ে। অনলাইনে টিকিট কাটতে না পারে পরে আমি কাউন্টার আসছি টিকিট কাটার জন্য, আমি কাউন্টার থেকে টিকিট পাইলাম। গতকালকে রাত্রে আসছি, বললে নাই, আজকেও আসলাম, সে বলতেছে নাই। আমি ময়মনসিংহ যাব, টিকিটের জন্য গেছি, বলছে 12 তারিখের আগে কোনো টিকিট নাই। আমি 2 দিন ছিলাম, 2 দিনে ফাঁকা নাই, তারপর আর জিজ্ঞেস করিনি। কালকেও বলছে যে আগামী 5 দিনের টিকিট নাই, আজকে আসছে, আজকেও বলছে 5 দিনের টিকিট নাই। টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, দেখা যায়নি কর্তৃপক্ষের তৎপরতাও। আমরা স্বাস্থ্যবিধি আনলে যে মাস্ক তো ব্যবহার করতেই আছি, ছাড়া আর কেমনে কি করবো। এখন তো এরকম এখানে কোনো পরিবেশ ওইখানে ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা মানতে পারতেছি না ভাইয়া। প্রশাসন থেকে আনসার থাকে, তার তো সরাই দিবে, তার তো সরে না, কিন্তু মানুষ মানতে চায় না। যে একটু ফাঁকা থাকলে আরেকজন ওই ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। সারাক্ষণ আরএনবি বলতেছি যে কাছে যায় না, একজন আরেকজনের ঘাড়ে চলে যায়। এদিকে বুধবার থেকে চালু হচ্ছে আরও 9 জোড়া আন্তনগর আর 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপে মানব পাচার হচ্ছে, আর প্রলোভনে পড়ে ফাঁদে পা দিচ্ছেন বাংলাদেশের অনেক মেয়ে, ফাঁদে পড়ছেন নানা বয়সী পুরুষও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। বুলবুল, আমরা যেমনটি জানি যে আজকে একটা রিপোর্ট আমরা দেখলাম যে ভারতে বিভিন্নভাবে নারী পাচার হচ্ছে, এর বাইরে কিন্তু মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে মানব পাচার হচ্ছে। সো এই বিষয়ে সার্বিকভাবে আপনার কাছে আসলে কি ধরনের তথ্য আছে? জাফর, মানব পাচার বিষয়টি আসলে নতুন নয়, আসলে এই মানব পাচার বিষয়টি বেশ পুরনো। যদিও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আসলে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দিয়ে একটি মানব পাচারকারী চক্র, যার সাথে আন্তর্জাতিক যে মানব পাচার চক্র রয়েছে তাদের যোগসাযোগ রয়েছে। বাংলাদেশি তরুণীদের পাচার করে দেওয়া হচ্ছে ভারতে, এবং ভারত থেকে পাচার করে দেওয়া হচ্ছে ভারতের যে বিভিন্ন প্রদেশ রয়েছে সেখানে। আসলে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দেওয়ার পর, ভারতে যাওয়ার পর বাংলাদেশি যে তরুণীরা রয়েছে তাদেরকে একটি কার্ড ধরিয়ে দেওয়া হয়। এই কার্ডটির নাম মূলত আধার কার্ড, অর্থাৎ ভারতে এটি রেশন কার্ড নামে পরিচিত। এই কার্ডের মাধ্যমে পরবর্তীতে এই পাচার হওয়া নারীদের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়, বিশেষ করে যৌন যে পল্লীগুলো রয়েছে সেখানে, এবং বিশেষ করে সেখানকার যে হোটেলগুলো রয়েছে, বিশেষ করে 3 স্টার 4 স্টার কিংবা 5 স্টার হোটেলগুলোতে কিন্তু বিভিন্ন কাজের উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, মূলত কাজের আড়ালে তাদেরকে যৌন বৃত্তিতে বাধ্য করা।
এ বিষয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে। শুরুতে প্রতিবেদনটি দেখে নিতে চাই। ভারতে পাচারের 2-1 দিন পর ভুক্তভোগী তরুণীদের ধরিয়ে দেওয়া হয় একটি কার্ড। আধার কার্ড নামে পরিচিত ওই কার্ডে লেখা থাকে পাচার হওয়া নারীর নকল নাম। ভারতে পাচার হওয়া এই তরুণীকেও দেওয়া হয়েছিল একটি কার্ড, যা দিয়ে তিনি বিমানযোগে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণ করেছিলেন। যখন যাই তার একদিন পর এই কার্ডটা সবার হাতে দিয়ে দেয়, কার্ড আর সিম দিয়ে দেয় ওরা। যেহেতু মেয়েদেরকে কাজে ছাড়তে হলে কার্ডটা লাগবে, আধার কার্ড বলা হতো এটাকে। ভারতে পাচার হওয়া এক নারীর একটি আধার কার্ড এসেছে সময় সংবাদের কাছে। কার্ডের গায়ে লেখা আছে সাধারণ মানুষের অধিকার এবং 12 ডিজিটের একটি নাম্বার। এই আধার কার্ডটি আসল নাকি নকল এবং কার্ডটি তৈরির সাথে সংশ্লিষ্ট লোকজনও মানব পাচার চক্রের সাথে জড়িত কিনা তা ভারতীয় পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে। আনঅফিশিয়ালি কথা বলেছি, আমরা কিছু তথ্য দিয়েছি, শেয়ার করেছি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে। তো এটা তারাই বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক। এদিকে পাচারের শিকার এক নারীর একটি অডিও রেকর্ড পাওয়া গেছে, যেখানে ভিকটিম বলছেন কিভাবে তার স্বামী তাকে ভারতে পাচার করে দিয়েছিল। আমার হাজবেন্ডের সাথে 3 বছর আগে আমার বিয়ে হয়েছে প্রেম করে। তারপর বলছে যে বাইরে গেলে 2-3 মাস থাকলে নাকি ভালো ইনকাম হবে। বলার পরে মনে করেন আমি গেছি, আমি বলছি যে ঠিক আছে আমি যাব। প্রথমে যাইতে চাইনি, তারপরে রাজি হয়েছি। পরে যাওয়ার পরে একটা মেয়ের হাতে তুলা দেয় নদী নামের। ওই মেয়েটার সাথে আমরা সাতক্ষীরা যাই। সাতক্ষীরার বর্ডার থেকে আমরা পার হই, কলকাতার মধ্যে একটা বাসায় রাখার পরে আইডি কার্ড মেডিকেল সব বানিয়ে দেওয়ার পরে প্লেনে উঠার ব্যবস্থা করে পরে আমরা চেন্নাইতে যাই। বলার বাহিরে অনেক অত্যাচার করে এবং বইলা দেওয়া হয়েছে যে আমাকে বিক্রি করা হয়েছে। ভারতে পাচার হয়ে 77 দিনের নির্যাতন ও বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় করা এক তরুণীর মামলায় সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুলবুল রিজা, সময় সংবাদ, ঢাকা। এই যে আধার কার্ড, এই আধার কার্ড এবং ভারতে কিভাবে নারীদেরকে, বিশেষ করে বাংলাদেশে যে অল্প বয়সী তরুণী রয়েছে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। মূলত এই যে আধার কার্ড, এটি কিন্তু ভারতের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের মতোই একটি বিষয়। মূলত এই আধার কার্ডের মাধ্যমেই আসলে বিভিন্ন প্রদেশে বিমানযোগে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ভারতে কিভাবে পাচার করা হচ্ছে, মূলত ঢাকায় তাদেরকে এনে জড়ো করা হচ্ছে, যাদেরকে ভারতে পাচার করা হবে সেখান থেকে সীমান্তবর্তী জেলা রয়েছে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এই আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশি যে সদস্য রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু তাদেরকে পাশের যে কলকাতা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে বেঙ্গালুরু থেকে কেরালা এবং কেরালা থেকে পুনে। মূলত কলকাতায় প্রথম কয়েকদিন তাদেরকে রাখা হয়, 2 থেকে 3 দিন রাখা হয়। তারপর কিন্তু তাদেরকে এই যে বেঙ্গালুরুতে যে বিভিন্ন হোটেল রয়েছে সেই হোটেলে 5 থেকে 10 দিনের জন্য নিয়ে যাওয়া হয়। সেই হোটেল থেকে তাদেরকে আবার 5 থেকে 10 দিনের জন্য কেরালায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পুনে। অর্থাৎ তাদেরকে কিন্তু প্রথমে প্রলোভন দেখানো হয় যে তাদেরকে বিউটি পার্লার, 5 স্টার হোটেল কিংবা 3 স্টার মানের হোটেল বা অন্য যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া। পুনেতে কেন? পুনে মূলত এই যে 3টি রাজ্য, বিশেষ করে কলকাতায় কিন্তু তাদেরকে কোনো যৌনপল্লীতে দেওয়া হয় না। বাকি যে 3টি রাজ্য রয়েছে এই 3টি রাজ্যে বিশেষ করে বিভিন্ন রকমের হোটেল রয়েছে, বার রয়েছে। সেখানে আমরা পুলিশের সাথে কথা বলে প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি, এখানে বাংলাদেশি বা আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার তরুণীদের ডিমান্ড কিছুটা বেশি, তারা যেটি জানিয়েছে। সে কারণে এই হোটেলগুলোতেই তাদের কিন্তু মূলত সাপ্লাই দেওয়া হয়। এবং এখান থেকে যারা পালিয়ে এসেছেন, আমরা কয়েকজন ভুক্তভোগী নারীর সাথে কথা বলেছি, তারাই আমাদের জানিয়েছেন আসলে এই 3টি যে রাজ্য সেই 3টি রাজ্যে তাদেরকে মূলত পাচার করে দেওয়া হয়। তো এর ছাড়াও আসলে শুধু ভারতে নয়, কিন্তু বাইরেও মানব পাচার হয়। ইউরোপের যে বিভিন্ন দেশ রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। শুধু নারী নয়, পুরুষদেরকেও পাচার করা হচ্ছে, অর্থাৎ মানব পাচার হচ্ছে। সেখানেও কিন্তু তাদেরকে মূলত উচ্চ বেতনের চাকরির সুযোগের নাম করে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। তারপর আমরা দেখি যে বিশেষ করে 8টি দেশে, মধ্যপ্রাচ্যের, ইউরোপের কথা বলে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। এবং সেখানে নেওয়ার পর তাদেরকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে তাদের উপর কিন্তু নির্মম নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে সহকর্মী মার্জিয়া মুমুর তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিতে চাই। বেল দিয়ে মারে খুরসন্দ পুরা আমাকে কত মা খালা কি করছিলাম, আমাকে সমাজের বাড়ি করে দিল মারে।
যন্ত্রণা আর গ্লানির এই অসহায়ত্ব সিঙ্গাইরের এক গরিব কৃষক পরিবারের। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাচার করা হয় কৃষকের কিশোরী কন্যাকে। সেখানে ধর্ষণ আর শারীরিক নির্যাতনের শিকার তরুণী অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরে আসতে বাধ্য হন। কিন্তু সমাজ এক ঘরে করে রেখেছে ভুক্তভোগী পরিবারটিকে। যারা কিনা অপরাধী হেরা আমারে আরো বিরক্ত করতেছে। বিচারটা আমি কোন জায়গায় গেলে পাম? মানব পাচারের শিকার আরও অনেকেরই এমন পরিণতি। কেউ কেউ নির্যাতনে হয়েছেন পঙ্গু, মানসিক ভারসাম্যহীন। টাকা পয়সা হইলে আসল বিচার, টাকা পয়সা নাই বিচারও হইতাম না। অভিবাসন সংস্থাগুলোর তথ্য বলছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত শুধুমাত্র ভূমধ্যসাগর দিয়েই পাচার হয়েছেন ৫,৩৬০ বাংলাদেশি। মূল দেখার দায়িত্বটা হচ্ছে অর্থের সাথে কারা জড়িত, অর্থ লেনদেন আসলে কোন পর্যন্ত যাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে মানব পাচারকারীদের বিস্তৃত নেটওয়ার্কের কারণে অপরাধীদের ধরতে সময় লাগছে। ক্যারিয়ার লেভেলে যদি ১০ জন লোককে আমি আজকে প্রসিকিউট করলাম, অ্যারেস্ট করলাম, দেখা যাবে যে আবার যদি কিংবির বাইরে থেকে যায় তিনি আরো ২০ জন লোকে আবার অ্যাপয়েন্ট করবেন। গত ৮ বছরে ঢাকা বিভাগে পাচারকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের করা ১,৬৫৩টি মামলার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র ৫টির। শুধু মামলা হলো, জামিন পেল, বিচার হলো না, তাহলে কিন্তু অপরাধ প্রবন্ধ করে। হাইকোর্ট ২০২০ সালে পাচারকারীদের তালিকা তৈরির নির্দেশ দিলেও সেটা করে দেখাতে পারেনি সংশ্লিষ্ট সংস্থাগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম সহকর্মী মার্জিয়া মুমুর প্রতিবেদনটি। এই প্রতিবেদনটিতে মূলত ইউরোপে পাঠানোর নাম করে, বিশেষ করে নানা রকমের প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর নাম করে তাদেরকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা গত বছরের ডিসেম্বরের দিকে সিআইডির একটি ব্রিফিং দেখেছিলাম। সেখানে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে দুবাইতে ১,০০০-এরও বেশি তরুণীকে পাচারের তথ্য জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সেখানে আজম খান নামে একজন মূল হোতাকে তারা গ্রেফতার করেছিলেন। সেখানে বলা হয়েছে যে তাদেরকে বিভিন্ন এই হোটেলে পাচার করে দেওয়া হতো মূলত কাজের কথা বলে। আসলে তাদেরকে প্রথমে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে যে পাচারের রুট, সেটি আসলে কিভাবে? আসলে আমরা ২টি রুট, বিশেষ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আমাদের জানিয়েছে যে অন্তত 10টি রুটের সন্ধান তারা পেয়েছেন। এর মধ্যে 2টি প্রধান রুট। একটি রুট হচ্ছে আপনি ঢাকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে দুবাই, সুদান, কুয়েত, ইরাক, মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, তারপর ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরে কিন্তু অনেকের সলিল সমাধি হওয়ার তথ্য আমরা পাই। সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন তাদের কিন্তু টার্গেট থাকে ইউরোপের ইতালিতে। আরও একটি রুট রয়েছে, সেটিও কিন্তু সেই ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে কুয়েত, তারপর মিশর, আলজেরিয়া, লিবিয়া থেকে ভূমধ্যসাগর, তারপর ইউরোপ। মূলত লিবিয়া যেটি রয়েছে সেটি কিন্তু সাদিক এখন বর্তমানে আর কি গত ২-৩ বছর ধরে এটি হচ্ছে মানব পাচারের স্বর্গরাজ্য বলে বলা হয়। বিশেষ করে শাকির, বলবো আপনার কাছে জানি যে অনেক তথ্য আছে, আপনি যদি একটু বিস্তারিত বলবেন যে এই রুটটাতে আসলে কিভাবে পাচারগুলো হয়ে থাকে এবং কেন তারা যাচ্ছে আসলে রুট দিয়ে। যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তারা মূলত তাদের টার্গেট থাকে ইউরোপের কোনো একটি দেশে অভিবাসন নেয়া, এবং সেক্ষেত্রে তারা কিন্তু দালাল থেকে শুরু করে রিক্রুটিং এজেন্সি যারা রয়েছেন তাদের সাথেই মূলত প্রথম দফায় তাদের বৈঠক হয়। স্থানীয় দালালদের মাধ্যমে তারা ঢাকায় আসেন। ঢাকায় আসার পর তাদেরকে আসলে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় কিন্তু দুবাই পাঠিয়ে দেওয়া হয়। এখানে 40 থেকে 50,000 টাকার বিনিময়ে তাদেরকে দুবাই পাঠানো হয়। সেখান থেকে তাদেরকে বলা হয় যে আসলে বিভিন্ন দেশ হয়ে তাদেরকে মূলত ইউরোপে পাঠানো হবে। কিন্তু এই বিভিন্ন দেশ ঘুরে যারা তখন লিবিয়াতে যায়, লিবিয়াতে কয়েকটি রাজ্য রয়েছে আপনি জানেন, আসলে বেনগাজি, মিজদা, ত্রিপলি, এই শহরগুলোতে তাদেরকে রাখা হয়। সেখানে ক্যাম্প রয়েছে বাংলাদেশি দালাল, এবং সেখানকার যে দালাল, আপনি জানেন লিবিয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, সেখানে নানা রকমের মিলিশিয়া বাহিনী রয়েছে। এই মিলিশিয়া বাহিনীগুলোই মূলত মানব পাচার যে চক্র রয়েছে সেই মানব পাচার চক্রটি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন দালালরা তাদের কাছে তুলে দেওয়া হয়। বাংলাদেশি দালাল রয়েছে, তাদের নিজস্ব ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে তাদেরকে নির্যাতন করা হয়। তারপরে এই যে ইউরোপে পাঠানোর জন্য ভূমধ্যসাগর সবচেয়ে বড় রুট, সেখানে কিন্তু তাদেরকে 3 ধরনের বুটে করে পাঠানো হয়। ফাইবারের বোট রয়েছে, কাগজ হাওয়ার বোট রয়েছে এবং কাঠের। মূলত এখানে গেম নামে একটি চক্র রয়েছে, যারা গেমে যেতে চায় তাদেরকে মূলত 3 ধাপে এই ইতালিতে পাঠানো হয়, এবং সেই ইতালিতে পাঠাতে গিয়েই আমরা কিন্তু মাঝে মাঝে ভূমধ্যসাগরে যে সলিল সমাধি হয় সেটির খবর আমরা এরকম রিপোর্ট প্রতিনিয়তই দেখছি, আমরা সতর্ক করছি গণমাধ্যমের মাধ্যমে। আমার প্রশ্নটা হচ্ছে, এত কিছু জানার পরও
মানুষ কেন তারপর এই পথে পা বাড়াচ্ছে? আসলে মানুষ বারবার এই পথে পা বাড়ানোর একটি কারণ, সেটি সব শেষ পর্যন্ত মানুষের লোভ সংবরণ না করার যে একটি বিষয় রয়েছে সেটি, এবং উন্নত জীবনের একটি স্বপ্ন তো থাকেই। তো সাদিক, আমরা যে দুটি প্রতিবেদন দেখলাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করছে, তাদের এই যে মানব পাচার যে চক্রটি রয়েছে, নতুন একটি চক্রের যে সন্ধান পেয়েছে সেটি নিয়ে তারা এখনও কাজ করছে। ভারতীয় পুলিশের সাথে তাদের একটি কোলাবোরেশন হচ্ছে, সেখানে যারা পালিয়ে গিয়েছেন সেই পালিয়ে যাদের বাংলাদেশে কিভাবে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বুলবুল রেজা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে তার রুট এবং সেটা কিভাবে আসলে সেই চক্রগুলো কাজ করছে সে বিষয়ে বিস্তারিত। অর্থ পাচারে যখন জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীদের নাম আসছে, তখন পাচারকারীদের তথ্য নেই সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। সংস্থাগুলোর তথ্য বলছে সরকারের জিরো টলারেন্সের পরও অর্থ পাচার কমছে না। বিশ্লেষকরা বলছেন শুধু প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সমন্বয় বাড়ালেই চলবে না, এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছারও। চিন্তা করবেন না সেটার জন্য। বিপুল পরিমাণ আয়ের উৎস অদৃশ্য রেখেই 2018 সালে নির্বাচন কমিশনের কাছে আয় ও সম্পদের তথ্য দিয়েছিলেন শহীদ ইসলাম পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় মানব পাচার, ভিসা জালিয়াতি ও প্রায় 53 মিলিয়ন কুয়েতি দিনার পাচারের অভিযোগে 2020 সালে কুয়েতের আদালত কারাদণ্ড দেয় তাকে। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে দেশে সিআইডি ও দুদকের তদন্তে ফেসেছেন তার স্ত্রী ও সন্তান। আরেক সংসদ সদস্য শফিকুল ইসলামের স্ত্রী শামিমা সুলতানা জান্নাতির নামে $14.5 লাখ মূল্যের বাড়ির খোঁজ মেলে কানাডায়। এর সূত্র ধরে কথিত বেগমপাড়ায় রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের তথ্য বেরিয়ে আসে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর অর্থ পাচার নিয়ে তোলপাড়ের পরও অর্থ পাচারকারীদের তথ্য নেই, এমন বক্তব্য সরকারের জিরো টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই কথা যদি বলা হয় তাহলে ওই সংস্থাগুলোর কাছে অন্যরকম একটা মেসেজ চলে যায় যে তাহলে বোধহয় এই নিয়ে কাজ করা হোক, এরকমটা হয়তো চাওয়া হচ্ছে না। এছাড়া বিদেশে অর্থ পাচার রোধে রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন বলছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পানামা পেপারসে কিন্তু যাদের নাম এসছে সবই অথেন্টিক, কিন্তু সুতরাং এগুলো তো আনডিসক্লোজড না। এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। বিদেশে অর্থ পাচারের ব্যাপারে কিন্তু মূল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আন্তঃ মন্ত্রণালয়ের যে যোগাযোগ লেজও এই ব্যাপারে বুঝলেন আরো বেশি কি বলে সফল করা প্রয়োজন আছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তরুণরা আন্দোলনের কথা বললেও তারা আন্দোলনের মাঠে থাকেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, পদের জন্য দৌড়ঝাঁপ থাকলেও কমিটি দেওয়ার পর নেতাকর্মীদের অনেককেই পাওয়া যায় না। তরুণেরা, যুবকেরা যারা সবসময় আন্দোলনের কথা বলেন, তারা কোন দিন নিজেরা একটা আন্দোলন শুরু করেছেন আমি দেখিনি। আপনারা দেখে থাকতে পারেন, আমি দেখিনি। শুরু করতে হলে আগে ওই তরুণদেরকেই, যুবকদেরকেই আগে নামতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই কেমিস্ট্রি। জেগে উঠতে হবে, জাগাতে হবে মানুষকে। এটা আজকের কথা, আমার কথা না, আপনার নজরুল ইসলামের কথা, রবি ঠাকুরের কথা। পদবীর জন্য দৌড়াবেন না, কমিটি হয়ে গেল হারাই যাবেন না। ইনশাল্লাহ বলছি আমরা, কিন্তু হারাই যেন না যাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে বিএনপি অকারণে সমালোচনা করছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে আমরা ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ভালো কিছু তাদের চোখে পড়ে না। তারা ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে জনগণের পাশে। তারা সুরক্ষা সামগ্রী নিয়ে কখনো আজকের এরকম একটা আয়োজন তারা করেছে বলে আমাদের জানা নেই। আগুনের ক্ষতি ঠেকাতে দেশে চলমান মেগা প্রকল্পগুলোতে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। এসব স্টেশনে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এগুলো স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দুটি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও দুটি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক একটি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর দুটি সহ বৃহত্তর চট্টগ্রামে 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে বারবার সতর্ক করার পরও সরানো যায়নি পাহাড়ে বসবাসকারীদের। এতে টানা বর্ষণে পাহাড় ধসে এবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দখলদারদের হাত থেকে পাহাড়গুলো উদ্ধার করা না গেলে অবৈধ বসবাস বন্ধ করা যাবে না বলে জানান স্থানীয় কাউন্সিলর। তবে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর টানা বৃষ্টি শুরু হলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বন্দরনগরীতে, কিন্তু পাহাড় কাটা যেমন বন্ধ হয়নি তেমনি বন্ধ হয়নি পাহাড় দখল বা এর পাদদেশে বসবাস। নগরীর মতিঝর্ণা, বাটালি হিল, আকবরশাহ সহ বিভিন্ন পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী 30টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, এর মধ্যে 18টি অধিক ঝুঁকিপূর্ণ। বৃষ্টির কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শুরু হয় কর্তৃপক্ষের তোড়জোড়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমরা এখানে 50 বছর ধরে রয়েছি, আমাদের কোথাও জায়গা নাই, বাড়িঘর নাই। 5-6 হাজার টাকা রুম ভাড়া দিতে ফ্ল্যাটে থাকতে পারবো না। আমরা কামাই করি, রিক্সা চালে ভাত খাইতেছি। সরকার তো আমাদের কোনো একটা ব্যবস্থা কিছু করে দিত তাহলে আমাদের একটু ভালো হইতো আর। যেসব পাহাড় দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করা না গেলে পাহাড়ে অবৈধ বসবাস কমানো সম্ভব নয় বলে জানান স্থানীয় কাউন্সিলর। দখল করার মানসিকতা থেকে মানুষকে সরাতে হবে, সেই জন্য আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমাদের চারিদিকে দেয়াল, রিটেইন ওয়াল দিয়ে আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে মুক্ত রাখতে হবে দখলবাজি থেকে। এদিকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। কিভাবে কাজ করলে পরে এই লোকগুলোকে স্থায়ীভাবে বাঁচানো যায়, পাহাড় রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয় এবং এখানে যারা বসবাস করে তাদের যেন লাইভ রক্ষা হয়, এই জন্যই মূলত আমরা এই দেখে যাচ্ছি। 2017 সালে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে মারা যান 132 জন, সেই সাথে গত 12 বছরে মৃত্যু হয় 400 জনের বেশি। পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলে এই সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয় বলে মনে করেন পাহাড় সংশ্লিষ্টরা। নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। রাজশাহীতে 24 ঘন্টা 11 জনের প্রাণহানি। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।